দর্শক, চ্যানেলের টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুনতাসির মামুন এবং সঙ্গে রয়েছেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে অর্থাৎ মির্জা আব্বাসের এগেইনস্টে কিন্তু আসন ত্রয়োদশ নির্বাচনে লড়াই করবেন এবং তার কাছে জানতে চাইব সার্বিক বিষয় সম্পর্কে। হাদি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আসন্ন ত্রয়োদশ নির্বাচন সামনেই, তো সেক্ষেত্রে আসলে ইনকিলাব মঞ্চ আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচ্ছেন, মির্জা আব্বাসের এগেইনস্টে ঢাকা ৮ আসনে লড়বেন, তো সেই অনুভূতিটা কেমন এবং কেনই বা ঢাকা ৮ আসনকে চয়েস করে নিলেন? থ্যাংক ইউ। মানে কার বিরুদ্ধে লড়ছি এইটা নিয়ে আমাদের কোনো এক্সাইটমেন্ট নাই অথবা ভাবনা চিন্তা নেই। আমাদের বোঝাপড়াটা আছে আমরা ঢাকা ৮-এ লড়ছি। এইটার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন যারা মিডিয়ার ভাই বন্ধু আছেন যে অ্যাটলিস্ট ৯ মাস আগে আমি ঘোষণা করেছি যে আমি ঢাকা ৮ নির্বাচন করবো ইনশাল্লাহ। এগুলো তখনও মিডিয়া নিউজ হচ্ছে। এরপর তো কনস্ট্যান্টলি বলেছি, মানে যখন নির্বাচনের আলাপ শুরু হয়নি। এর কারণ হলো আপনারা দেখবেন যে আমরা মেইনলি একটা কালচারাল লড়াইয়ে নেমেছি। আমরা যেটা বলি যে বাংলাদেশ পন্থা, এবং এই হেজিমনিক যে পলিটিক্স বাংলাদেশে আছে এটা কোনো পলিটিক্যাল পার্টি অ্যাড্রেস করে না। সবারই প্রবলেম হলো যতটুকুন প্রবলেম সলভ করলে এই আগামী 5 বছরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায় ঠিক ওটুকুন প্রবলেমকে অ্যাড্রেস সে করে। এর চেয়ে বেশি প্রবলেম সে এই জন্য অ্যাড্রেস করে না, তার জন্য যেন ঝুঁকি তৈরি না হয়। এখানে যে দীর্ঘদিন ধরে একটা হেজিমনিক পলিটিক্স তৈরি করা হয়েছে একটা দেশের নামে, যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে। তা আমরা আমাদের ব্যাপারটা মানে দেখেন, আমাদের ব্যাপারে আমাদের একটা স্ট্রেংথ কি, আমরা কি করি এবং কি করতে চাই এই ব্যাপারে আমরা খুব ক্লিয়ারলি জানি। যে জন্য দেখবেন যে আমরা কখনো একটা প্রোগ্রামে 3 জন যারা দাঁড়ায় থাকতো আমাদের কোনো লজ্জা হয় না। অনেকে বলে যে এরা লোক কম, বিকজ আমরা জানি যে আমরা এখানে লোক 3 জন, এইটা ইম্পর্টেন্ট হলো আমরা কি বলছি, আমাদের আইডিয়াটা কি, আমরা কি মেসেজ কনভে করতে চাই। হয়তো অতি অল্প সময়ের কারণে এখানে আমার সাথে আরও 500 মানুষ যোগ দিতে পারছে না, কিন্তু এই 3 জন যে দাঁড়িয়ে কথাটা বলছি এইটাই বাংলাদেশের কোটি কোটি মানুষের কথা। ধরেন আমি আপনাকে বলি, এই যে আমরা টুকটাক যেটুকুন কথা বলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, মানুষ তো শুনছে, রাইট? শুনছে বলেই আপনারাও আমাদের কাছ থেকে কথা শুনতে চান, জিজ্ঞেস করেন। দেখেন, আমি আপনাকে একটা বলি যে অনেকেই বলে যে এই যে আমাদের কথা মানুষ শুনে, এটার ভিন্ন, এটার পিছনের মানে কারণটা কি? আপনি কি আমাকে বলতে পারবেন অনেস্টলি যে এখন পর্যন্ত আমি এমন কি নতুন বলেছি যেটা বাংলাদেশের মানুষ নিজে মনে করে না বা নিজে বলে না? কোনো নতুন কথা বলিনি। আপনি বাংলাদেশের চায়ের দোকানে যান, রেস্টুরেন্টে যান, ইভেন আপনি যখন কলিগদের সাথে অফিসে বসে চা খাবেন, দেখবেন এই সাফারিংসের গল্পগুলো আপনি বলেন, এই কথাগুলি আপনি বলেন, আপনার কথা। কিন্তু এই কথাগুলো যারা বলবার সুযোগ আছে সে আর বলছে না, সে তখন ভিন্ন কথা বলছে। আপনি যখন সাংবাদিক, আপনি নিজেও সাফারিংসটা বুঝেন, কিন্তু এই বুমটা হাতে নিয়ে আপনি ওটা বলতে পারবেন না, কারণ আপনার প্রফেশনের সাথে যায় না। তো মানুষ যখন দেখে যে তারই শব্দ, তারই কথা তার মতো করে কোনো কেউ বলে, সো দে ফিল ভেরি কানেক্টেড। আমরা এটার মধ্য দিয়েই মানুষকে কানেক্ট করেছি, দ্যাট মিনস কানেক্টেড হয়েছি। আমাদের মধ্যে নতুনত্ব নেই। নতুনত্ব যদি বলেন তাহলে এটা যে আমরা বাংলাদেশে অলমোস্ট প্রথম অনেকের ক্ষেত্রে যে গণমানুষের যে জবান সেটাকে আমরা মূলধারা করেছি। দেখেন, আমি চাইলে এখন প্রচুর একদম রাবীন্দ্রিক প্রমিত এই কথা বলে আপনার এটা ভরাই ফেলতে পারবো, কিন্তু আপনি যখন চায়ের দোকানে যান, বিভিন্ন জায়গায় যান, আপনি কি কোথাও ওই শব্দ শোনেন না? এই যে আমজনতার জবানকে মূলধারা করতে পারা বা করে তোলার আগ্রহ, এটি আমাদের পলিটিক্স, এটা আমরা করতে চাই। সুতরাং ঢাকা ৮-এ আমাদের বেছে নেওয়ার কারণ ছিল, ঢাকা ৮ হলো বাংলাদেশের কালচারাল হাব। শাহবাগ থেকে শুরু করে যত দেখবেন সাংস্কৃতিক আন্দোলন এই জায়গাটাকে কেন্দ্র করে হয়। তো আমরা মেনলি পলিটিক্যাল ভয়েস দেই, আমরা পলিটিক্সও করি, দলীয় পলিটিক্স করি না। আবারও বলি, যেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কথা বলবে, এই কথা বলাটাই পলিটিক্স, এটাই রাজনীতি। কিন্তু যখন আমি কোনো একটা দলে যাই তখন হয়ে ওঠে দলীয় রাজনীতি। তো আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে পলিটিক্যাল ভয়েসটা দিই, এবং খুবই কালচারাল ওয়েতে দেওয়ার চেষ্টা করি, কখনো গানে, কখনো কবিতায়, এমনকি কখনো মিছিল। এবং মিছিল কোনো সময় কালচারের বাহিরের কিছু না। সুতরাং এই জন্য ঢাকা ৮কে পছন্দ করা, বিকজ এটা হলো বাংলাদেশের কালচারাল হাব। হাদি ভাই, এখানে আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে গণভোট নিয়ে কিন্তু বেশ টানাপোড়েন চলছিল। পাশাপাশি যদি দেখি যে এই যে নির্বাচন,
সেই নির্বাচন নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেক শঙ্কা ছিল, এখনো শঙ্কা আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে সহিংসতা ঘটনা ঘটছে, জ্বালাও পোড়াও চলছে। তো সেই জায়গা থেকে আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, প্রথমত গণভোটটা আমাদের পজিশনটা খুবই ক্লিয়ার। আমরা বলেছিলাম এটা যদি জাতীয় নির্বাচনের আগে করা যেত, ইট উড বি বেটার। তাহলে শহীদ পরিবারগুলোর কাছে একটা ভিন্ন সিগনিফিকেন্স তৈরি হতো, যে শুধু তার সন্তান যে জীবন দিয়েছে সেইটাকে কেন্দ্র করেই দেশে একটা গণভোট হয়েছে। এখন জাতীয় নির্বাচনের সাথে যখন হবে, অফকোর্স এটা হয়ে যাবে, কিন্তু সে তো, কারণ তখন হাইপ থাকবে ওইটা না, তখন থাকবে ন্যাশনাল পলিটিক্সটা। ওই সিগনিফিকেন্সটা সে ক্যারি করতে পারবে না। এর মানে আগে করতে পারলে তার জন্য ভালো হতো, কারণ আপনি এই শহীদ পরিবারগুলোকে যদি কেন্দ্রে আনতে না পারেন, আপনার আসলে এই নির্বাচনের দাম কি? তাকে তো আনতে পারতে হবে, তার মাথায় মনস্তত্ত্বে আনতে হবে যে তার সন্তানের জীবনের বিনিময়েই আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন ভোট হচ্ছে। এখন হতে পারলে ভালো হতো, আমরা এটা জানাই। এরপরে যদি একান্ত না হয় তাহলে অবশ্যই নির্বাচনের দিনই হবে, কিন্তু আমাদের ইস্যু ওটা না। আমাদের ইস্যু হলো গণভোটটা কোন প্রশ্নের উপর হচ্ছে, দ্যাট ইজ আওয়ার কনসার্ন। এখন আমরা শুনেছি এটাকে প্রিসাইজ করে 4-5টা প্রশ্নে আনা হবে, গুড অ্যান্ড ফাইন, আমরা ওই প্রশ্নের অপেক্ষা করছি। যেদিনই হোক, আগে হলে ভালো, না হলে নির্বাচনের দিনই হোক, কিন্তু কোন কোশ্চেনের উপরে হচ্ছে এইটা হলো আমাদের এখন বুঝবার জায়গা, আমরা অপেক্ষা করছি। হাদি ভাই, আজকে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনীতে আপনি এর আগেও দেখেছেন, তারা তাদের কাজগুলো করেছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? সশস্ত্র বাহিনী বাংলাদেশের গর্ব এবং সম্মানের জায়গা, এবং বাংলাদেশ বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে তারা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, প্রতিরোধ গড়ে তুলবেন। সশস্ত্র বাহিনীর মধ্যে থেকে কতিপয় দুষ্কৃতিকারী যারা এই ক্ষমতাকে অপব্যবহার করে মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, মনে রাখতে হবে আমাদের এই সশস্ত্র বাহিনীর সবাই কিন্তু মেজর জেনারেল জিয়াউল আহসান না। কতিপয় জিয়াউল আহসানের কারণে আমরা যেন আমাদের সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে না ফেলি, প্লিজ। আমরা ইভেন সশস্ত্র বাহিনীর যতজনের সাথে কথা হয়েছে, তারা আমাকে এমনভাবেও আমাদেরকে বলেছে যে আপনারা প্রয়োজনে জিয়াউল আহসানরে প্রকাশ্যে ফাঁসির জন্য দাবি তোলেন। অন্তত 1000-এর চেয়ে বেশি মানুষের খুনের সাথে সে জড়িত। এর মানে এটা কি পুরো আর্মি, পুরো নেভি, পুরো এয়ার? না, খুবই একটা ছোট মাফিয়া চক্র যারা এই সিন্ডিকেটটা পরিচালনা করত। আমাদের ভয়েস তাদের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। প্রতিষ্ঠান তো আমার আপনার, আমাদের পয়সায় চলে। আমার আজকে সশস্ত্র বাহিনী না থাকলে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে কে? সুতরাং আমরা যেন ওই ভুলটা না করি। ব্যক্তির অপরাধকে ব্যক্তিগতভাবেই পানিশ করতে হবে, এটাই আমাদের স্ট্যান্স। হাদি ভাই, আপনার খুব কমন একটা ডায়লগ আছে যে এখন থাকবে অ্যাকশন টু অ্যাকশন, তো ওই ডায়লগটা যদি একটু শোনানো সম্ভব হয়। না, এটা এখন শোনানো যাবে না। স্থানকাল পরিবেশ আবার যদি ওই রকম গণহত্যাকারীর কোনো পরিবেশ তৈরি করে, অ্যাকশন আসলে স্ক্রিপ্টেড হয় না, মানে কোনো এবং দেখবেন আমাদের জন্য যেটা ভালো, আমাদের কোনো স্ক্রিপ্ট থাকে না, আমরা যা বলবো আমরা খুব ন্যাচারালি বলি। সুতরাং যদি আবারও ওরকম গণহত্যা নেমে আসে, আবার ওরকম নতুন প্রতিরোধ নেমে আসবে, এই প্রতিরোধ হাতে হবে, জবানে হবে, লাঠিতে হবে, কিন্তু প্রতিরোধ হবে। সুতরাং এগুলো পরিবেশই তৈরি করে দিবে যে আমরা কেমন প্রতিরোধ গড়ে তুলব। সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনী কাজ করছেন, ইন দ্য মিন টাইম আমরা দেখলাম যে 32 নাম্বার ভাঙার ক্ষেত্রে তারা বাধা প্রদান করলেন এবং ছাত্র জনতাকে তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু একজন ছাত্র জনতাকে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সাংবাদিকরাও দেখেছি যে সে বলেছে যে সেনাবাহিনী তার পোষা কুকুর। তো সেই জায়গা থেকে আসলে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে হাদি ভাই আপনি কি বলবেন? প্রথম কথা হলো কি, এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান উত্তর দেশে যেই পরিমাণ সামাজিক বিশৃঙ্খলা হওয়ার কথা ছিল, রাজনৈতিক দল এবং এখানে নাগরিকদের প্রচণ্ড সহিষ্ণুতার কারণে তা হয় নাই। এখন ধরেন 1400 শহীদ, কেবল একটা রায় হয়েছে, একটা বিচারের একটা, এখন পর্যন্ত তারা কোনো রায় দেখে নাই। যে ছেলেটা চিরতরে অন্ধ হয়ে গেছে, ঠিকমতো ট্রিটমেন্টও পায় নাই, বিচারও হচ্ছে না। সুতরাং সে তো এখন মেন্টালি ডিস্টার্ব থাকবে, তাই না? তো এই তাদের এখন যে যন্ত্রণাটা, অব্যক্ত যন্ত্রণাটা, এগুলো আসলে এগুলোর আউটবার্স্ট। এগুলোকে আমরা আসলে একদম করে না ধরলেই মনে হয় ভালো। বরং আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে যেটা বলা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী শুনছেন, এটাই তো একটা বিরাট ব্যাপার যে তাকে বলা যাচ্ছে যে আমি রাষ্ট্রের মালিক, আপনি কে? তো আমরা তো মনে করি এটাই একটা বিরাট ব্যাপার। সংস্কারটা আস্তে আস্তে তো হতে হবে। হ্যাঁ, অ্যান্ড অফকোর্স যে
আমরা যদি সবাই পুলিশকে বারবার এটা বলি যে সে কিছুই করবে না, এখন ধরেন এই যে সামনে ইলেকশন হবে, কেউ কেন্দ্র দখল করতে আসবে, তখন যে কেন্দ্র দখল করতে আসবে তারে পিটানো লাগবে, তো লাগবে না? এখন পুলিশ কারে পিটাবে না, এটা তো ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। আমরা যেটা চাই, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ যে ভূমিকাটা পালন করবে এটা থেকে করতে দিতে হবে। আজকে আমার উপরে একটা পিটান বললে তো আমার খারাপ লাগে, অবশ্যই আমি কষ্ট পাবো, কিন্তু আমি যদি এটা চিরতরে তাকে কোনো স্কোপ না দেয়, বাংলাদেশ তো এত ভদ্র মানুষের দেশ না যেখানে কেউ একটা টোকা না, মানে মুখ থেকে খারাপ উচ্চারণ করলেও তারা ধরে নিয়ে যাবে। আমরা তো এই দেশটা এখনো বানাইতে পারি না। তো এখন আমি আজকে আপনার একটা টোকা দিল, আমি খুব রিয়াক্ট করলাম, কালকে আমার যে একজন হত্যা করতে আসবে তার ব্যাপারে তো পুলিশ তাহলে অ্যাকশন নেবে কেমনি? বুঝতে পেরেছেন কিনা? তো এই জন্য হলো আমাদের অবশ্যই পুলিশকে মনে করতে হবে সে রাষ্ট্রের এবং জনগণের সেবক, সবাইকে মনে করতে হবে, আমরা সবাই। আর আমাদেরকেও মনে করতে হবে যে সেবককে দিয়ে কাজ করাইতে হইলে আমাদের অনেক সহিষ্ণু হইতে হবে। আপনার বাসায় যদি একটা কাজের লোক থাকে, 24 ঘন্টায় তারা যদি আপনি ঝাড়ির উপর রাখেন, আপনার সে কাজ করবে না। শাসনও করতে হবে, ভালোবাসাটাও দিতে হবে, এটাই। ধন্যবাদ হাদি ভাই। দর্শক, চ্যানেল এসে পর্দায় এতক্ষণ টুডা পয়েন্ট দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল এসে সঙ্গেই থাকবেন।